আবেশ দরজা লাগিয়ে আসো। হুম। আরে কেউ দেখে ফেলবে। দেখার জন্যই খোলা রেখেছি, না হলে সবাই কিভাবে বুঝবে আমি ম্যান্দা মার্কা না। আবেশের কথা শুনে আদুরে যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। কি বলছে আবেশ? আদুরে শান্ত গলায় প্রশ্ন করলো। কি বোঝালে তুমি? উঠে বসলো আবেশ, শার্টের বোতাম খুলতে খুলতে বলল। সারা বাড়িতে সবাইকে বলে বেড়াচ্ছ আমি একটা ম্যান্দা মার্কা। আমি কি কিছু বুঝি না? বুঝতে কষ্ট হলেও বুঝতে পেরেছি তোমার কথার মানে। এসব করি না বলেই তো। আবেশকে থামিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসলো আদুরে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকলো আবেশের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হো হো শব্দে হেসে উঠলো আদুরে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আবেশ জিজ্ঞেস করলো। কি হয়েছে? হাসতে হাসতেই আদুরে বলল। বিয়ের পরে এসব করে না তো কি করে শুনি? আর যতদিন না করছো ততদিন তোমাকে ম্যান্দা মার্কাই ডাকবো। আমি কিন্তু। দরজা খুলে রোম্যান্স করবে? আসো। এক লাফে দাঁড়িয়ে পড়লো আবেশ, শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। কি যেন কাজ করছিলে, করে নাও তো। 2 দিন পর লামিয়ার সাথে আকরটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হলো আয়ানের। দুজন দুজনের পাশাপাশি বসে আছে সোফায়। আয়োজন ছোট হলেও বাড়ি ভর্তি মেহমান আছে লামিয়াদের। আকরটা ভালোই ভালোই সম্পূর্ণ হলেও আয়ানের একটা আবদার আছে লামিয়ার পরিবারের প্রতি। 2 দিনের জন্য সে লামিয়াকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়। আদুরের সাথে এই বিষয়ে কথাও বলেছে সে। লামিয়ার মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়েছে আদুরে প্রায় 30 মিনিট হচ্ছে। এতক্ষণ যাবৎ কি কথা বলছে তারা। ভাবতে ভাবতে আদুরে দেখা পেল আয়ান। তাদের দিকে এগিয়ে এসে মৃদুস্বরে আদুরে বলল। কাজ হয়েছে, আমি আর আবেশ বাসায় যাচ্ছি তোমাদের বাসর সাজাতে। কথাটি শুনেই লজ্জায় লাল হয়ে গেল লামিয়ার মুখটা। তা দেখে আদুরে মুচকি হেসে বলল। স্বাভাবিক ব্যাপার এসব, লজ্জা পাবার কিছু নেই, গেলাম তবে আমরা। হেঁটে সদর দরজার দিকে এগুচ্ছে আদুরে। মনে মনে ভাবছে, আসলেই স্বাভাবিক ব্যাপার। যদি তাই হতো বিয়ে হবার এতদিন পরেও কেন বাসর হলো না তাদের মাঝে। কৌতূহলী চোখে রুমের চারপাশটা চোখ বুলিয়ে যাচ্ছে লামিয়া। সে বসে আছে আয়ানের রুমে, অর্থাৎ বাসর ঘরে। কত রকমের কল্পনাতেই না সে সাজিয়েছিল এই ঘরটিকে। আর আজ কল্পনার রাজ্যে সেই ঘরটিতে স্বয়ং উপস্থিত সে। ঘরের প্রতিটি জিনিসপত্রের ঘ্রাণ নিতে পারছে সে, ছুঁয়ে দেখতে পারছে সে। ঘরের প্রতিটি কোনায় ডাক যেন আজ সে উপলব্ধি করতে পারছে সে। কখনো কি ভেবেছিল এমন একটি দিন আসবে তার জীবনে? পুরো শরীর জুড়ে এক ঠান্ডা বাতাসের ঢেউ বয়ে যেতেই পরম আবেশে চোখ জোড়া বুঝলো লামিয়া। এত সুখ কপালে সইবে তো? সইবে। তোমার মনে কি চলছে আমি বুঝতে পেরেছি। কি করে? লামিয়া, কেন ভুলে যাও? আমিও প্রেমিকা ছিলাম, এমন একটা রাত আমিও পার করেছি। আমার মনে যা চলেছে তোমার মনেও তাই চলছে। মৃদু হাসলো লামিয়া, সাথে আদুরেও। লামিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে লাজুক স্বরে জিজ্ঞাসা করলো। তা ভাবি, প্রেমিক প্রেমিকার বাসর রাত কেমন হয়? প্রশ্নটি শুনতে একটা সন্তকার এসে ভিড় জমালো আদুরের মুখে। কি জবাব দিবে সে? আয়ানকে দেখতে পেয়ে নিজেকে স্বাভাবিক করে লামিয়ার উদ্দেশ্যে আদুরে বলল। এই যে তোমার উনি তোমাকে বাকিটুকু বুঝিয়ে দেবেন। আমি বরং আসি, হাতের কিছু কাজ সেরে শুয়ে পড়বো, বড্ড ক্লান্তি লাগছে। লামিয়ার পাশেই বসে ফিক করে হেসে দিল আয়ান। আয়ানকে হাসতে দেখে লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। এভাবে হাসছো কেন? একজন আমাকে বলেছিল বাসর করতে দিবে না আজকে, আমাদের হবে বিলম্বিত বাসর, সেটা ভেবেই হাসি পাচ্ছে। ভ্রুজোড়া কুচকে লামিয়া বলল। আরেকজন আমাকে বলেছিল এমন লোক দিবে তাকে দেখে আমি বাসর করো করো বলবো। কই, দেখে তো বাসর করার মতো কোনো ফিলই যাচ্ছে না আমার। লামিয়ার কাছে এসে তার কানের কাছে মুখটা নিয়ে ঠোঁটের ছোঁয়া ভুষিয়ে ফিসফিসিয়ে আয়ান বলল। জাগছেন না এখন? না। লামিয়ার ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে আয়ান আবারও জিজ্ঞাসা করলো। জাগছে না? লামিয়ার লাল লিপস্টিক দেয়া ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল আয়ান। কিছুক্ষণ তার ঠোঁটের স্বাদ নেওয়ার পর আয়ান বলল। এইবার? নিশ্চুপ ভাবে আয়ানকে জড়িয়ে ধরল লামিয়া। মৃদু হেসে আয়ান বলল। কি হলো? বাসর করো। লামিয়ার কথা শুনে হেসে ফেলল আয়ান উচ্চ শব্দে। আয়ানের কাছ থেকে নিজেকে সরিয়ে লামিয়া বলল।
হেসেছো কেন? যাও, আজ ফোন বন্ধ রাখবো, কোনো কথা নেই তোমার সাথে। হাসির বেগ আরো বাড়িয়ে দিল আয়ান। নিজের বোকামি বুঝতে পেরে জিভে কামড় দিল লামিয়া। আয়ান তাকে জড়িয়ে ধরে বলল, ফোন বন্ধ করে দিয়ে এলাম মো, আজ শুধু বাসর হবে, কোনো কথা না। হাতের সব কাজ শেষে নিজের রুমে আসলো আদুরে। আবেশ শুয়ে শুয়ে বই পড়ছে। দরজাটা লাগিয়ে দিয়ে আবেশের পাশে শরীরটা এলিয়ে দিল আদুরে। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর আবেশের হাতে থাকা বইটা নিয়ে নিজের অধীনে নিয়ে নিল আদুরে। বাঁকা চোখে তাকিয়ে আবেশ বলল, তুমি পড়বে? বইটা বালিশের এক পাশে রেখে আবেশের বুকের উপর মাথা রেখে আদুরে বলল, তোমার বুকে মাথা রেখে শুলেও কি তোমার সমস্যা হবে কোনো? সারা রাত এভাবে থাকতে চাই। আমার ওজন কিন্তু বেশি না। ঘুম ভাঙতেই আদুরে নিজেকে আবিষ্কার করলো আবেশের বুকের মাঝে। একেবারে আষ্টে পিষ্টে আবেশ জড়িয়ে ধরে আছে তাকে। এভাবে যেন শত জনম পার করা যাবে ভাবতেই মুখে হাসি ফুটল আদুরে। খুব সাবধানে আবেশের কাছ থেকে নিজেকে সরিয়ে উঠে বসল সে। আবেশের ঘুম নষ্ট করার কোনো ইচ্ছে তার নেই, তবে তার বুকের মাঝ থেকে উঠার ইচ্ছেও তার ছিল না। কিন্তু বাড়িতে নতুন বউ এসেছে, এভাবে এতক্ষণ রুমের ভেতরে থাকাটা ভালো দেখায় না। সকাল 8টা বেজে গেল, এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে, রান্নাঘরের দিকে যাওয়া দরকার। আপন মনে এসব ভেবে উঠে পড়লো বিছানা ছেড়ে আদুরে। মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল লামিয়ার। আড়মোড়া ভেঙে সে উঠে বসে অ্যালার্ম বন্ধ করে একটা হাই তুলল। পাশে চোখ পড়তেই আয়ানকে দেখতে পেল সে। তাকে দেখেই মনে পড়লো সে এখন নিজের বাসায় নয়, আয়ানের বাসায়। আয়ানের দিকে চোখ পড়তেই লোমে ঢাকা বুকের উপর নজর গেল লামিয়ার। রাতে এই বুকে কত শত চুমু এঁকেছে ভাবতেই লজ্জায় মুখে লালচে রঙে ঘিরে ধরেছে। পাশে চাদরটা টেনে নিল লামিয়া আয়ানের বুকটা ঢেকে দেবার জন্য, কিন্তু তার খুব ইচ্ছে করছে এই বুকে আরেকটু ঠোঁটের ছোঁয়া দিতে। এত সংকোচ করার কি আছে? আয়ান এখন তার স্বামী, সে যা খুশি করতেই পারে। আর না ভেবে আয়ানের বুকের উপরে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিয়ে চাদর দিয়ে মুখটা ঢেকে দিল লামিয়া। মৃদু হেসে ফিসফিস করে বলল, আমি আয়ানের বউ, মিসেস আয়ান। রান্নাঘরে এসে ফাতেমা বেগমকে দেখতে পেয়ে একটু লজ্জা বোধ করলো আদুরে। তার আগেই শাশুড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। কেমন না ব্যাপারটা? মাথা নিচু করে শান্ত স্বরে আদুরে বলল, আমি দুঃখিত মা। রুটি বেলতে বেলতে ফাতেমা বেগম বললেন, কেন? ঘুম থেকে দেরিতে ওঠার জন্য। কাল অনেক খাটনি হয়েছে তোমার, আর একটু ঘুমোতে। মুর্শেদা আর আমার এসবে অভ্যেস আছে। তুমি ছোট মানুষ, দুঃখিত বলার কিছু নেই। মৃদু হাসলো আদুরে। ফাতেমা বেগমের মতো শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আসলেই সে লাকি। গোসল সেরে বের হতেই আয়ানকে বিছানার উপরে বসে থাকতে দেখলো লামিয়া। শরীরে তোয়ালে পেঁচানো লামিয়াকে দেখে দুষ্টু একটা হাসি দিয়ে আয়ান বলে উঠল, ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্স, ঘুম থেকে উঠেও রোম্যান্স, এইভাবে শুধু কি সারাদিনটা কাটবে নাকি? ঘুম থেকে উঠে রোম্যান্স মানে? বিছানা ছেড়ে উঠে লামিয়ার দিকে আস্তে আস্তে আয়ান বলল, এই যে এভাবে তোয়ালে পরে বের হলে রোম্যান্স করতে মন চাইবে না বলো? না, চাইবে না, মাত্র গোসল সেরে আসলাম। আমি এখন ওসব রোম্যান্স করতে পারবো না। কিন্তু বললাম না, যাও সেরে নাও গোসল তুমিও। মুখটা ফুলিয়ে আয়ান বলল। হুম। হালকা গোলাপি রঙের একটা সুতির শাড়ি পরে তোয়ালে দিয়ে চুলগুলো মুছে নিচ্ছে লামিয়া। হঠাৎ দরজার শব্দ হতেই দরজার দিকে এগিয়ে এসে খুলে দিতেই আদুরে দেখা পেল সে। ভাবি, আপনি আসেন ভেতরে। ভেতরে এসে হাতে থাকা নাস্তার ট্রে টেবিলের উপর রেখে আদুরে বলল, ভালো আছো? আপনি? আছি। আয়ান কোথায়? ওয়াশরুমে। আদুরে খেয়াল করলো লামিয়ার চুল বেয়ে পানি পড়ছে। লামিয়ার উদ্দেশ্যে সে বলল, সাজগোজে অস্বস্তি লাগছে বলে সকাল সকাল গোসল করলে বুঝি? আদুরের কথা শুনে হেসে উঠল লামিয়া। হাসতে হাসতে এসে বলল, শুধু সাজগোজের জন্য নাকি? সারা রাত যা করেছি তার জন্যও করতে হয়েছে। যা করেছি মানে? আরে ভাবি, রোম্যান্স আর কি। তোমার দেবরের আদর খেলাম না। বলেই আবারও হেসে উঠল লামিয়া। তবে আদুরের হাসি পেল না, বরং মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে লামিয়া বলল,
যেভাবে লুকটা দিয়েছো মনে হচ্ছে তোমাদের বাসর হয়নি। লামিয়ার প্রশ্ন শুনে কোনো কিছু না ভেবেই আদুরে বলে উঠল। আমাদের বাসর হয়নি। অবাক চোখে তাকিয়ে লামিয়া বলল। এসব কি বলছো? প্রেমের বিয়ে তোমাদের? প্রেমের বিয়ে মানেই যে বাসর করতে হবে কোনো কথা আছে? অবিশ্বাস্য লাগছে তোমার কথা। বিয়ে মানেই তো বাসর হওয়া স্বাভাবিক, তার উপর তোমাদের প্রেমের বিয়ে। আমার কেন যেন তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। মিথ্যে বলছো তুমি, তাই না? আদুরে কিছু বলার আগেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আয়ান। আয়ানকে দেখে আদুরে বলল। নাস্তা সেরে নাও, পরে কথা হবে। দুপুর 3টা। আয়ানের কাছে পড়তে এসে লামিয়ার দেখা পেল পরি। লামিয়ার সাথে পরি ভাব জমাতে চাইলেও লামিয়া তার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছে। এত সুন্দর একটা মেয়ে আয়ানের কাছে পড়ে এটা সে জানে না। পরীকে পড়াতে ব্যস্ত আয়ান। আজকের দিনটা না পড়ালে কি এমন ক্ষতি হতো? কালকেই চলে যাবে লামিয়া। একটা মিনিটও তার কাছে অনেক কিছু। রাগে গিচকিচ করে রুম থেকে বেরিয়ে পড়ল লামিয়া। ড্রয়িং রুমের দিকে যেতেই দেখা পেল আদুরে। আদুরেকে দেখেই লামিয়া বলল। পরি কতদিন হচ্ছে আয়নের কাছে পড়ে? এই তো কয়েকদিন হচ্ছে। কেন বলো তো? ইয়ে মানে আমি চাচ্ছি না আয়ান আর পরীকে পড়াক। আসলে ছেলে মানুষকে একটু দেখে শুনে রাখতে হয়। পরি অনেক সুন্দরী একটা মেয়ে, কি দরকার আয়ান ওকে পড়ানোর? লামিয়ার কথা শুনে হেসে ফেলল আদুরে। লামিয়া তার দিকে তাকিয়ে বলল। হাসছো যে? ভালোবাসায় বিশ্বাসও থাকতে হয় লামিয়া। পিচ্ছি একটা মেয়ে পড়ি, এত কিছু ভাবা ঠিক হচ্ছে তোমার? কিছুক্ষণ চুপ থেকে লামিয়া বলল। ও, আয়ান কিছুদিন পরে চলে যাবে। ওর ফাইনাল এক্সাম বলে কথা, ততদিন পরীকে পড়াতেই পারে। এরপর থেকে না হয় আমিই পড়বো। দেখতে দেখতে সারাটা দিন পার হয়ে রাত এসে গেল। আবিশ আজ পাড়ার বন্ধুদের সাথে বাইরে আছে। রাত 10টা হতে চলল, এখনো বাসায় ফিরেনি। একা একা সোফার উপরে বসে আছে নিজের রুমে আদুরে। একা থাকলে বুঝি নানা রকমের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মনের মাঝে। তার মনেও নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবিশ কেন তার কাছ থেকে দূরে দূরে থাকে, যেখানে আয়ান আকদের পরেই লামিয়ার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হতে পেরেছে? সেখানে আবিশ কেন ধুমধাম বিয়ে করেও পারেনি? শুধুমাত্র ম্যান্দা মার্কা বলে, নাকি অন্য কিছু? না, এভাবে চলতে পারে না। আজ তার জানতেই হবে এর কারণ। টকটকে লাল রঙের সিল্কের একটা শাড়ি পরলো আদুরে, হাত কাটা ব্লাউজের সাথে। ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিয়ে চুলগুলো খোলা রাখলো সে। লাল স্টোনের নাকফুল ছাড়া কোনো গহনা সে পরিধান করেনি। আয়নায় নিজেকে একবার দেখে নিল আদুরে। যতটুকু সম্ভব নিজেকে আকর্ষণীয় করার মতো সেজেছে সে। আজ সে নিজে থেকেই যাবে আবিশের কাছে, স্ত্রীর অধিকার দাবি করবে। আজ আবিশকে আদুরের প্রাপ্য ভালোবাসা দিতেই হবে। সাড়া দিতে হবে তার ডাকে, হারিয়ে যাবে তার অন্য জগতে। ভাবতেই মুখটাও লাল হয়ে গেল আদুরের। সারা ঘরে পাইচারি শুরু করে দিয়েছে সে। কবে আসবে আবিশ? সদর দরজা খোলা পেয়ে খানিকটা অবাক হলো আবিশ। তার মা রাত 10টার পরেই যেখানে দরজা বন্ধ করে দেয়, আজ কিনা 11টার পরেও খোলা, হয়তো বা ভুলে গিয়েছে। সদর দরজা বন্ধ করে ভেজা শরীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল আবিশ। বৃষ্টি হচ্ছে তুমুল। বন্ধুদের সাথে ঘোরাঘুরি হয়েছে আজ অনেকদিন পর। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একটা লম্বা ঘুমের প্রয়োজন এখন খুব বেশি। আয়ানকে জড়িয়ে ধরে নামিয়া বলল। কাল আমি চলে যাব, মিস করব তোমাকে। আমি তোমার বাসায় যাব তো, দিনে না গেলেও রাতে গিয়ে থেকে আসবো। আর বলেই হাসলো আয়ান। নামিয়াও হেসে বলল। লজ্জা করে না আমার বাসায় এভাবে যেতে? বউয়ের কাছে যেতে কিসের লজ্জা শুনি? গর্ব সহকারে যাব আরো। কিন্তু তোমার তো খুব তাড়াতাড়ি হলে চলে যেতে হবে, পরীক্ষা না? পরীক্ষা কি একটা না হয় নাকি? আমি আসবো পরীক্ষার বন্ধের মাঝে। কোনো দরকার নেই, পরীক্ষা ভালোভাবে দাও, তারপর এসে বিয়েটা করে নাও। বিয়ে তো হয়ে গেল, বাসায় নিয়ে আসবো, পরীক্ষা দিয়ে যেদিন আসবো সেদিন। কিপটার মতো কথা বলো না। ঢাকঢোল বাজানো ছাড়া আমি এবারই পার্মানেন্ট আসবো না। কত স্বপ্ন জানো বিয়ের অনুষ্ঠান নিয়ে আমার। আচ্ছা তুমি যা বলো, তুমি বললে আমি আমেরিকাতেও বিয়ের অনুষ্ঠান করতে পারি। আয়ানের কথা শুনে হাসির মাত্রা বাড়িয়ে দিল লামিয়া। সে হাসির রোল দেখে তার মুখে নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল আয়ান। আয়ানের ছোঁয়া পেতেই হঠাৎ আদুরের বলা কথাগুলো মনে হলো লামিয়ার। আয়ানের উদ্দেশ্যে সে বলল।
আবেশ ভাইয়াদের এখনো বাসর হয়নি। লামিয়ার কথা শুনে হো হো শব্দে হেসে উঠল আয়ান। তা দেখে লামিয়া বলল। আমাকে আদুরে ভাবি বলেছে। হাসি থামিয়ে ভ্রুজোড়া কুচকে আয়ান বলল। এটা কেমন কথা? 6 বছর প্রেম করে বিয়ে হয়েছে তাদের, বাসর কেন হবে না? আমি কি করে বলবো, আমার নিজেরই অবাক লাগছে শুনে। কেমনে আমার ভাই এত বছর প্রেম করে বিয়ে করে ধুমধাম করে বিয়ে করে বাসর না করে আছে? আমি 2 বছর প্রেম করে বিয়ে না করে বাসর করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তুমি তো অতিমাত্রায় রোমান্টিক, আর আবেশ ভাইয়া অনেক বেশি ভদ্র। বউয়ের সাথে বাসর করে নাই, এটা কেমন ভদ্রতা? ভাবি ঠিক বলেছেন, ভাইয়া আসলে একটা মন্দা মার্কা। ভেজা শরীরে রুমে প্রবেশ করতে আবেশ দেখতে পেল পুরো রুমটা মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। বিছানার মাঝখানে অজস্র ফুলের পাপড়ি ছিটানো। আদুরে কি তাদের বাগান থেকে ফুল এনে এসব করেছে? কিন্তু কেন? আর আদুরের বা কই? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। গান গিয়ে গিয়ে বারান্দা থেকে বেরিয়ে আসলো আদুরে। এমন সাজা আদুরেকে দেখতে পেয়ে বেশ অবাকই হলো আবেশ। এর আগে সে এভাবে কখনো তাকে দেখেনি। একটা ঘোর কাজ করছে তার মনের মাঝে। আবেশের কাছে এসে আদুরে বলল। আজ আমি তোমার স্ত্রী হবার অধিকার চাই, দেবে কি? আদুরের কাছে এটা আশা করেনি আবেশ। সেই স্ত্রীর অধিকার এভাবে হঠাৎ করে চেয়ে বসবে ভাবতে পারেনি সে। ভেজা শরীরে আদুরেকে জড়িয়ে ধরলো আবেশ। আদুরেও তাকে শক্ত করে চেপে ধরলো। আজ বুঝি আবেশ তার ডাকে সাড়া দিবে, কিন্তু না, তাকে অবাক করে আবেশ বলল। বন্ধুদের সাথে ঘোরাঘুরির ফলে খুব ক্লান্তি লাগছে আদরে, মাথাটা ভনভন করছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব মাথা ঘুরিয়ে। আবেশের কাছ থেকে নিজেকে সরিয়ে আলনার দিকে এগিয়ে এলো আদুরে। হাতে তোয়ালে নিয়ে আবেশের কাছে এসে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ভেজা কাপড় বদলে নাও, আমি কাপড় দিচ্ছি তোমাকে। বিছানার ওপর শুয়ে আছে আবেশ, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদুরে। বৃষ্টিতে ভেজার ফলে শরীরটা গরম হয়ে আছে তার, জ্বরও এসেছে। যে বিছানায় আজ দুজনে মিশে যাবে ভেবেছিল, সেই বিছানায় আবেশের সেবায় ব্যস্ত সে। আবেশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আদুরে বলল। খারাপ লাগছে? হুম। আবেশের কপালে আলতো করে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল আদুরে। আবেশের মনে হলো এটাই যেন এখন তার ভালো হবার মেডিসিন। কিছু না ভেবেই আবেশ বলল। আর একটু ছোঁয়া দিবে কি তোমার? কথাটি শুনতেই আবেশের মুখে চোখে চুমু এঁকে দিল আদুরে। আদুরে উপর হওয়াতে তার চুলগুলো আবেশের মুখের উপর পড়ল। আবেশ একটা হাত আদুরের কোমরে রাখলো, আরেকটা হাতে ওর কানের নিচ দিয়ে চুলের ভেতর দিয়ে ওর মুখটা তুলে ধরলো। আদুরে তার দিকে তাকাতেই আবেশ তার ঠোঁটে ঠোঁট রাখলো। এরপর গভীর চুম্বনে লিপ্ত হয়ে পড়ল তারা। কিছুক্ষণের মধ্যে আবেশ টের পেল আদুরের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু কেন? আদুরেকে উল্টো করে শুয়ে দিয়ে তার উপর হয়ে আবেশ নাকে নাক ঘষে জিজ্ঞাসা করলো। কি হয়েছে, কাঁদছো যে? অতি সুখে, এ যেন এক অন্যরকম সুখ আবেশ। আমি হারিয়ে যেতে চাই এই সুখের মাঝে। আদুরের কথাগুলো তীরের মতো বুকে বিঁধল আবেশের। আসলে যেটা আদুরের প্রাপ্য সেটা থেকে তাকে বঞ্চিত করা মোটেও ঠিক হচ্ছে না। মেয়েটারই বা কি দোষ? আর কিছু না ভেবে আবেশ বলল। আমার আদরের আদর চাই। চাই। আদুরের কথা শোনা মাত্রই তার গলায় মুখ ডুবিয়ে শত শত চুমুতে ভরিয়ে দিতে লাগলো আবেশ। আবেশের ঠোঁটের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে আদুরে। আদুরের কানে লতিতে আবেশ ঠোঁট বসাতেই শিউরে উঠল সে। 2 হাত দিয়ে আবেশের চুল খামচে ধরে সরিয়ে দিতে চাইল। আবেশ সরল না, আশেপাশে আরো কয়েকটা চুমু দিল। এভাবে মিশে যেতে থাকলো তারা একে অপরের মাঝে। সকালবেলায় গোসল সেরে এসে আবেশকে সোফার উপরে দেখতে পেল আদুরে। উদাসীন ভাবে বসে আছে সে। আদুরে তার দিকে প্রশ্ন ছুড়ল। এমন পচা মার্কা মুখ করে বসে আছো কেন? সে প্রশ্নের জবাব না দিয়ে আবেশ উল্টো প্রশ্ন ছুড়ল। আচ্ছা আদু, কাল রাতে তোমার চাওয়া আমি পূর্ণ করেছি, আমার একটা চাওয়া কি তুমি পূর্ণ করবে?
কিছু না ভেবেই আদুরে বলল, কেন নয়? ভেবে বলো, তোমার জন্য হয়তো সহজ হবে না বিষয়টা। আবেশের কথা শুনে হাসলো আদুরে। সে জানে আবেশ এমন কিছু কখনো চাইবে না, বলবে না যেটাতে তার কষ্ট হবে। তাই কোনো কিছু ভাবা ছাড়াই আবেশের চাহিদা মানতে প্রস্তুত সে। বলো আবেশ। সোফা থেকে উঠে আদুরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আবেশ বলল, আমি আমাদের বিবাহিত জীবনের কিছু মুহূর্ত স্পেশালভাবে কাটাতে চাই, তাই আমি এখনই বেবি নিতে চাইছি না। আবেশের কথা শুনে খানিকটা অবাক হয়ে আদুরে জিজ্ঞাসা করল, কেন? না মানে বেবি হলে কি আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে নাকি? বিষয়টা তা নয়, একটা বেবি হওয়া মানে কিন্তু অনেক বড় দায়িত্ব। বেবি সামলাতে সামলাতেই আমাদের বিবাহিত জীবনটা আমরা উপভোগ করতে পারবো না। আমি নেগেটিভভাবে কিছু বলছি না আদু। 6 বছর প্রেম করেও আমরা কিন্তু দূরত্ব বজায় রেখেছি, নিজেদের সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারিনি। তাই বলছিলাম ফ্যামিলি প্ল্যানিং বছর খানেক পরেই করলে ভালো হয়। কিন্তু আমার যে বাচ্চা অনেক প্রিয়। আমার থেকেও। আবেশের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আদুরে বলল, তুমি যা ভালো তাই হবে। আমি এখন বাচ্চা নিয়ে ভাববো না। আমাকে নিয়েই ভাববে। বলে আদুরের কপালে চুমু খেল আবেশ। আদুরে জবাব দিল, হুম। তাহলে আমি যা যা বলবো শুনবে। হুম। দেখি, সরো, এখন নাস্তা বানাতে হবে। কথাটি বলে আদুরে বেরিয়ে গেল রুম ছেড়ে। আবেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। সত্যিটা বলা হয়তো এখন সম্ভব না, এমন চাহিদা কোনো মেয়ের পক্ষে মানা সম্ভব না। সত্যিটা জেনেও আবেশকে বুঝবে না আদুরে, যেটা স্বাভাবিক ব্যাপার। তাই এভাবেই বছর খানেক বাচ্চা নেওয়া থেকে বিরত থাকাই যায়। নাস্তা সেরে নিজেদের রুমে এসেছে লামিয়া ও আয়ান। লামিয়া ব্যস্ত হয়ে পড়েছে ব্যাগ গোছাতে। বাড়ি থেকে তাকে নিতে তার বাবা আসবেন একটু পরেই। বারবার শুনেছে বিয়ের পর বাবা মায়ের কাছে আসার জন্য মেয়েদের মন আকুপাকু করে, কিন্তু লামিয়ার ক্ষেত্রে হচ্ছে উল্টো। এই বাড়ি ছেড়ে আয়ানকে ছেড়ে তার মোটেও যেতে ইচ্ছে করছে না। সে কখন থেকে এতটা বেহায়া হয়ে গিয়েছে। না, আয়ানকে এসব বুঝতে দেওয়া চলবে না মোটেও। আয়ান জানতে পারলে হয়তো তাকে নিয়ে হাসাহাসি করবে। আবেশের সাথে আদুরের পরিচয়টা খুব সাধারণভাবেই হয়। তখন আদুর স্কুলের শিক্ষার্থী। আদুরের বান্ধবীর জন্মদিনেই তার বাসায় প্রথম দেখে সে আবেশকে। তার বান্ধবীর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আবেশ। প্রথমে চোখাচোখি, তারপর কথা বলা। সেদিন আদুরের ফোন নাম্বার না নেওয়া হলেও পরে ঠিকই তার বান্ধবীর কাছ থেকে নাম্বার জোগাড় করে নিয়েছে আবেশ। নিজের কোনো ফোন ছিল না বলে মায়ের নাম্বার থেকেই কথা বলতে হতো বান্ধবীদের সাথে। অনেকবার ফোন দেওয়ার পরে আদুরের সাথে কথা বলার সুযোগ পায় আবেশ। 1 মিনিট কথা বলেই আবেশ জানিয়ে দিয়েছে সে ভালোবাসে আদুরেকে। ছিল না কোনো গান, ছিল না কোনো ডেকোরেশন, ছিল না কোনো আয়োজন। এতটা সিম্পল ভাবে তাকে কেউ প্রপোজ করবে হুট করেই ভাবেনি আদুরে। আদুরের কি হয়েছিল জানে না, সেও বলে দিয়েছিল। আমি জানি না আপনাকে ভালোবাসি কিনা, তবে কেন যেন ইচ্ছে করছে বাসতে। একটু সময় দিবেন কি ভালোবাসার জালে আটকাতে? সেদিন থেকে আবেশের সাথে ভালোবাসার মায়ায় আটকে গেল আদুরে। তারা প্রেমিক প্রেমিকা কম, বন্ধু ছিল বেশি। দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক ছিল। প্রথমে আদুরের বাসায় তার বাবা এই সম্পর্কটা মানতে নারাজ হলেও আদুরের জেদের কাছে হার মানতে বাধ্য হন তিনি। অবশ্য এতে আদুরের মায়ের অবদানও কোনো অংশে কম ছিল না। এভাবেই তারা বৈবাহিক বন্ধনেও আবদ্ধ হয়। আর কাল শারীরিক সম্পর্কে। জীবনের কিছু যেন অপূর্ণ থাকছে না, জীবনের কিছু যেন অপূরণ থাকছে না আদুরের। এত সুখ তার কপালে শুইবে তো? ভাবি, লামিয়ার ডাকে ঘোর কাটলো আদুরে। মৃদু হেসে জবাব দিল, তুমি? জি, একটা খবর দিতে আসছি। কি? আমার পরীর বিয়ে ঠিক করতেছি। এই ছোট বয়সে ওর বিয়ে কেন? রান্নাঘরে পানির জন্য জগ হাতে নিয়ে এসেছে আদুরে। কানে নাসরিন আক্তারের কথা বাজতেই প্রশ্ন না করে সে পারল না। তার কথায় ভ্রুজোড়া কুচকে নাসরিন আক্তার বললেন, আমার মেয়ে আমার যখন খুশি দিতে পারি। ছেলে বিদেশ থাকে, ভালো ছেলে, শুধু একটু তোতলায়। কিন্তু আন্টি, পরি অনেক ছোট, ওকে পড়ালেখা করতে দিন। এত সুন্দর একটা মেয়ে নিশ্চয় কোনো একটা ছেলে পাবে। আবেশেরে তো আর পাবে না। নাসরিন আক্তারের কথা শুনে চমকে গেল আদুরে। শান্ত স্বরে সে বলল, মানে? আচ্ছা, মানে যেটা ওর পাওয়ার কথা ছিল সেটা ও পায় না। এখন আমি ওরে যেটা দিব সেটাই ওর ভাগ্যে আছে, ধরে নিতে হবে। কিছু মানুষ আমাকে ভাগ্যের উদাহরণ দিছিল কিনা
যাই হোক, আপনারা পারলে সাহায্য করলে করবেন, আর না হলে আমার মেয়ের বিয়ে আমি একাই দিব। কাল থেকে ও আর পড়তে আসবে না। সন্ধ্যা ঘনিয়ে রাত এসে গেল। পরীর মায়ের কথাগুলো ভাবাচ্ছে আদুরেকে। উনি কেন বললেন আবেশকে পাবে না? কেনই বা বললেন যেটা ওর প্রাপ্য ছিল সেটা পায়নি? আর উনি কেনই বা আদুরেকে সহ্য করতে পারে না বলে মনে হয়? আদু, বারান্দায় দাঁড়ানো অবস্থায় আকাশের দিকে তাকিয়ে আবেশের উদ্দেশ্যে আদুরে প্রশ্ন ছুড়ল। আবেশ, পরীকে নিয়ে তোমাদের সাথে এমন কি হয়েছে যার কারণে ওর মা তোমাদের উপর ক্ষেপে আছেন বলে আমার মনে হয়? বারান্দায় পাতানো দোলনার উপর আদুরেকে বসিয়ে তার পাশে বসলো আবেশ। মৃদু হেসে আদুরের উদ্দেশ্যে বলল। আদু, তুমি কি আমায় কোনো কারণে সন্দেহ করছো? সাথে সাথে আদুরে জবাব দিল। না তো, তোমায় নিয়ে কোনো সন্দেহ বা সংকোচ আমার মনে নেই আবেশ। তবে পরীকে নিয়ে এই বাড়িতে কিছু হয়েছে বলে আমার মনে হয়। যদি তোমার ইচ্ছে হয় আমাকে সবটা জানাতে পারো, না ইচ্ছে হলে আমি জানার চেষ্টাও করব না। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে আবেশ। তিন পতন নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। আদুরে দোলনা ছেড়ে উঠে যেতে চাইলে আবেশ তার হাত ধরে ফেলল। কিছু বলবে? আদু, মা পরীর সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। চোখ জোড়া বড় বড় করে আদুরে বলল। বুঝলাম না। এত কিছু বলতে ইচ্ছে করছে না আদু। এতটুকু জেনে রাখো, মায়ের বাধ্য সন্তান ছিলাম আমি। আমি কোন রঙের শার্ট পরবো এটা পর্যন্ত মা ঠিক করে দিত। মা ভেবেছিল মায়ের পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। খুব বাধ্য ছিলাম কিনা, তাই আমাকে কিছু না জানিয়েই পরীর সাথে বিয়ে ঠিক করে আমার। পরীকে চেইনও পরিয়ে আসে মা। আমাকে শুধু এসে বলেছিল পরীর সাথে আমার বিয়ে। কথাটি বলেই চুপ হয়ে গেল আবেশ। আদুরে তার এক হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল। তারপর? আমি বলতে পারিনি শুরুতে তোমার কথা মাকে। আসলে আমি ভাবতে পারিনি মা পরীর মতো পিচ্ছি একটা মেয়ের সাথে আমার বিয়ে নিয়ে ভাববে। বিয়ের দিন যত এগিয়ে আসছিল আমি হতাশায় ভুগছিলাম। একসময় সাহস করে মাকে সবটা জানিয়ে দেই, কিন্তু মা নারাজ হয় তোমাকে বউ করে আনতে। কেন? মোর্শেদা খালার অবস্থা দেখে মা চেয়েছিল তার পছন্দের মেয়ে যেন বাড়ির বউ হয়ে আসে। সেটা পরীর মতো পিচ্ছি মেয়ে কেন? অন্য কেউ তো হতে পারতো। আদৌ এসব বাদ দাও। মা চান না এসব কথা তুমি জানো। মা তোমাকে মানতে নারাজ ছিল এসব। তুমি জানলে তুমি কষ্ট পাবে বলে এই কথা তিনি তোলেন না। আদুরের দিকে আর চোখে তাকিয়ে আবেশ বলল। কষ্ট পেয়েছো? মা কিন্তু জানতো না এই আদু এতটা লক্ষ্মী একটা মেয়ে। আবেশের কাঁধে মাথা রেখে আদুরে বলল। কি যে বলো না তুমি, মা আমাকে অনেক ভালোবাসেন। আদুরেকে জড়িয়ে ধরল আবেশ। কোনো রাগ অভিমান কারো উপর আদুরের নেই, তবে মনে রয়েছে ছোট্ট একটা প্রশ্ন। আবেশের মা পরীর মতো কম বয়সী একটা মেয়েকেই কেন তার ছেলের বউ করতে চেয়েছিলেন? সকাল 6টা। ঘুম ভাঙতেই আদুরের ঘুমন্ত মুখটা দেখতে পেল আবেশ। ঘুমন্ত অবস্থায় আদুরেকে কোনো অপসরির চেয়ে দেখতে কম সুন্দরী লাগছে না। তার এলো চুলগুলো মুখের উপর এসে পড়ছে। এই অবস্থায় আদুরেকে দেখতে পেয়ে মাতাল মাতাল লাগছে আবেশের। বাসরাতের পর থেকে আদুরের কাছে যাওয়ার ইচ্ছে যেন আরো প্রখর হয়ে গেল আবেশের। আগে নিজেকে দমিয়ে রাখতে পারলেও এখন সে পারে না। আর আর তাই না চাইতেও আদুরের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল আবেশ। কিন্তু কোনো সাড়া পেল না আদুরের। সে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। কি দরকার সে ঘুমটা নষ্ট করার? আদুরের ঘুম না ভাঙে মতো তাকে জড়িয়ে ধরে নিজের নাকটা তার নাকের সাথে লাগিয়ে শুয়ে পড়ল আবেশ। মনে হচ্ছে আদুরের এক একটা নিঃশ্বাস খুব কাছে থেকে আবেশের ভিতরে এসে পৌঁছাচ্ছে। আদুরের নিঃশ্বাসের মাঝেও এতটা সুখ। পরম সুখে চোখ জোড়া বন্ধ করে নিল আবেশ। আদুরের সাথে পাড়ি দিতে চায় ঘুমের দেশে, কিন্তু আদুরের ডাকে ভোর কাটল তার। এই রে, আমার আদর ঘুম ভেঙে গেল। ভাঙা ভাঙা গলায় আদুরে বলল। এভাবে গায়ের উপর শুয়ে থাকলে ঘুম ভাঙবে না? কি করব, লোভ সামলাতে পারছিলাম না। কিসের লাভ? আদুরের নাকের উপর চুমু এঁকে আবেশ বলল। রোম্যান্স করার। রাতে মন ভরেনি? কোনোদিন ভরবে না। আমার বউ যখন খুশি করব। কথাটি বলে আবেশ ডুবে যেতে থাকলো আদুরের মাঝে। সকাল সকাল লামিয়ার ফোনে ঘুম ভাঙলো আয়ানে। একবার রিং হতেই সে রিসিভ করে বলল। আজানের পরেই কিন্তু ফোন রেখেছি আমরা। ঘুম আসছে না? কান্না জড়িত কণ্ঠে লামিয়া বলল। এমন করলে আমার মন টিকবে? পড়ায় মন বসবে?
আমি জানি, কিন্তু তবুও যে মিস করছি ভীষণ। বুঝতে পেরেছি, বেশি সময় না, কিছুদিন পরেই এই সময়টাতে তুমি আমার সাথে থাকবে। কবে যাচ্ছ তুমি? 2 দিন পরেই। আজ তবে আমার সাথে দেখা করতে এসো। শুধু দেখা, থাকার পারমিশন পাবো না? আয়ানের কথা শুনে মুখে হাসি ফুটল লামিয়ার। মুচকি হেসে সে বলল, কেন নয়? ঘড়িতে সময় সকাল 10টা। উঠোনে বসে পান চিবুচ্ছেন ফাতেমা বেগম। তার পাশে দাঁড়ানো আবেশ। গলার স্বরটা নরম করে মায়ের উদ্দেশ্যে বলল, পরীকে নিয়ে কিছু ভাবলে? তার মা যা ভালো বুঝে করবে। আমি খবর নিয়েছি, ছেলেটা ভালো ছেলে নয় মা। টাকা থাকলেই সব হয়ে যায় না। আমার কি করার আছে? নিজের মেয়ের মতোই দেখো তুমি পরীকে। তার জীবনটা এভাবে নষ্ট হতে দিবে? ফাতেমা বেগমকে চুপচাপ দেখতে পেয়ে আবেশ বলল, আমি চাই না মা, আয়নার সাথে যা হয়েছে তা পরীর সাথে হোক। পরীর সাথে আমরা ভালো কোনো ছেলেরই বিয়ে দিব, তবে এখন নয়, আরও পরে। নিজেকে শক্ত করে নিলেন ফাতেমা বেগম। আবেশের মুখে আয়নার নামটা তিনি অনেক বছর পরেই শুনতে পেলেন। এই বাড়িতে আয়নার নাম নেওয়া বারণ কিনা? লম্বা একটি শ্বাস ফেলে ফাতেমা বেগম বললেন, নাসরিনকে ডাক পাঠা, পরীর সমস্ত দায়িত্ব আমাদের। নাসরিন না বুঝলে দরকার হলে পরী এখানেই থাকবে, তবুও ওর বিয়ে দিতে দেব না। 3 মাস পর আজ অনেক ধকল গিয়েছে আদুরের উপর। আয়ান আর লামিয়ার বউ ভাতের অনুষ্ঠান ছিল আজ। গতকাল বিয়েতেও কম খাটতে হয়নি আদুরের। বসারা সারা দুনিয়ার ক্লান্তি যেন এসে ঘিরে ধরেছে তাকে। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভেজা প্লেটগুলো মুছে নিচ্ছে আদুরে। হঠাৎ তার মাথাটা ভনভন করে উঠল। মনে হচ্ছে বিশাল বড় পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে সে। এরপর আর কিছুই মনে নেই তার। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করলো সে বিছানার উপরে। তার পাশে বাড়ির সকলেই আছে। বিছানার উপর উঠে বসে সে জিজ্ঞাসা করলো সবার উদ্দেশ্যে, কি হয়েছে? আমি এখানে এলাম কিভাবে? লামিয়া হেসেই বলে উঠল। আপনি মা হতে চলছেন ভাবি? কথাটি শুনে আদুরের খুশি হবার কথা হলেও বুঝতে পারলো না সে এটা কিভাবে হলো। সে তো কোনো প্ল্যানিং করেনি বেবি নেবার। আচমকা ফাতেমা বেগম এসে জড়িয়ে ধরলেন তাকে। খুশিতে তার চোখ বেয়ে পানি পড়ছে। আদুরের কপালে চুমু দিয়ে তিনি বললেন, আজ আমি অনেক খুশি রে বৌমা। আমার আয়ানের বউ ঘরে এসেছে, আর আমার আবেশের অংশ ঘরে আসতে চলেছে। বাসার সবার খুশি দেখে মুখে হাসির রেখা ফুটল আদুরের। এই একটা খবর যে সবার মাঝে এতটা আনন্দের সৃষ্টি করবে ভাবেনি সে। কিছুক্ষণ পর রুম থেকে সকলে বেরিয়ে যাবার পরে প্রবেশ করলো আবেশ। তাকে দেখে আদুরে কিছু বলার আগে সে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম আদু, বাচ্চা আমরা এখন নিব না। আবেশের কথা শুনে নরম স্বরে আদুরে বলল, আমি আসলে ইচ্ছে করে করিনি, হয়তো ভুলবশত। এইসব হাতুড়ে ডাক্তারের উপর ভরসা করাও ঠিক হবে না। ডাক্তারের কাছে চলো। এক্ষুনি? হুম। আমার শরীরটা। আদু, ডাক্তারের কাছে আমরা যাব, এবং তা এক্ষুনি। আমি চাই না আমাদের বেবি হোক। এভাবে কেন বলছো তুমি? বাড়ির সকলে কতটা খুশি হয়েছে তুমি দেখোনি? আমার খুশিটাই তুমি দেখো। আমি চাই না রিপোর্ট পজিটিভ আসুক। আর যদি আসে? আদুরের এই কথার জবাব না দিয়ে আবেশ বলল, তৈরি হয়ে নাও, বেরোতে হবে। সারা রুমে পায়চারি করছে আদুরে। গতকাল প্রেগন্যান্সির টেস্ট করে এসেছে সে। আবেশ ফ্যাক্টরির কাজ সেরে রিপোর্ট আনতে যাবে বলেছে। এতক্ষণে তো নিয়ে আসার কথা। আবেশের কোনো খবর কেন নেই? সে কি একটা ফোন দিয়ে দেখবে? না, আবেশ যদি বিরক্ত হয়। বিছানার উপর বসে পড়লো আদুরে। মাথার উপর ভনভনিয়ে ফ্যান ঘুরলেও সে ঘামছে অনবরত। সে চায়, খুব করে চায় রিপোর্ট যেন পজিটিভ হয়। কিন্তু আবেশ যে চায় না সেটা। রিপোর্ট যদি পজিটিভ আসে তবে আবেশ কি করবে? বাচ্চাটাকে কি? না, আর ভাবতে পারছে না আদুরে। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। তার অসাবধানতার জন্যই এসবের সম্মুখীন হতে হচ্ছে তাকে। না হলে আবেশের কথা মতো বছরখানেক পরেই ফ্যামিলি প্ল্যানিংটা করতে পারতো। কি মনে হয় মোর্শেদা, বৌমার রিপোর্ট পজিটিভ আসবে তো? ফাতেমা বেগমের কথা শুনে মোর্শেদা একগাল হাসি দিয়ে বলল, কেন আইবো না? অবশ্যই আইবো। সে আশা করি আল্লাহর রহমতে সবটা যেন ভালো ভালোই হয়। কথাটি বলতেই ফাতেমা বেগমের চোখটা ছলছল করে উঠল। মোর্শেদা বুঝতে পারলেন তার মনে কি চলছে।
তাই তিনি ফাতেমা বেগমের কাঁধে হাত রেখে বললেন, আমাগো আবেশের মা আর আয়নার লগে যা হয়েছে তা আদুরের লগে হইব না। আমরা খুব যত্ন করব, তার আল্লাহর কাছে দিনরাত দোয়াও করব। দীর্ঘ একটা শ্বাস ফেলে ফাতেমা বেগম বললেন। তাই যেন হয়। রিপোর্ট হাতে রুমে প্রবেশ করলো আবেশ। তাকে দেখে দাঁড়িয়ে গেল আদুরে। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবেশের দিকে। রিপোর্টটা টেবিলের উপর রেখে আদুরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আবেশ। তার দৃষ্টি দেখে আদুরের বুকটা ধক করে উঠল। তবে কি রিপোর্ট পজিটিভ এসেছে? তোমার রিপোর্ট পজিটিভ এসেছে, তবে অ্যাবর্শন করার সময় আছে। এতটা শান্তভাবে আবেশকে কথাটি বলতে শুনে আদুরে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। এই কথাটি মুখে কিভাবে আনতে পারলো আবেশ? নিজেকে সামনে নিয়ে আদুরে বলল, বুঝলাম তোমার আমাকে নিয়ে ঘোরাফেরা করার অনেক শখ। সেটা বাচ্চা নিয়েও করা যায় না? মানলাম তোমার পছন্দ না। বাচ্চা হলে নিজেকে বুড়ো বুড়ো লাগবে, কিন্তু ভুলবশত হলেও আমার গর্ভে যে আছে সেটা তোমাদের অংশ। আবেশ, এই কথা তুমি কিভাবে বলতে পারলে? আদুরের কথা শুনে চেঁচিয়ে বলে উঠল আবেশ। ভুলবশত কেন হলো তোমাকে সবটা বুঝিয়ে দেওয়ার পরেও আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আবেশকে এভাবে উত্তেজিত হতে দেখে চুপ হয়ে গেল আদুরে। তার গলার তীব্র শব্দ শুনতে পেয়ে দরজার পাশে চলে এলো বাড়ির সকলে। কিন্তু ফাতেমা বেগমের কথায় কেউ ভেতরে প্রবেশ করলো না। বাইরে দাঁড়িয়েই বোঝার চেষ্টা করলো ভেতরে কি চলছে। অবশ্য দরজা খোলা থাকার কারণে সবটা শোনাও যাচ্ছে। আদুরের কাছে এসে দাঁতে দাঁত চেপে আবেশ বলল, যে দুনিয়াতে আসেনি তার জন্য আমি পর হয়ে গেলাম। আবেশের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আদুরে বলল, তুমি এমনটা ভাবছো কেন আবেশ? কি হলো তোমার? আমি বাচ্চা চাইনি, তুমি কেন বুঝলে না? আবেশ, আমার ভুল হয়ে গিয়েছে, তাই বলে বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলছো? আদুরের কথার জবাব না দিয়ে পাশে থাকা চেয়ারটা টেনে মেঝেতে ফেলে দিল আবেশ। টেবিলের উপরে রাখা সমস্ত বইপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বেরিয়ে পড়লো রুম ছেড়ে। সে বেরোতেই মেঝেতে বসে পড়লো আদুরে। একেবারে নিশ্চুপ হয়ে আছে সে। আয়ানের উদ্দেশ্যে ফাতেমা বেগম বললেন, আবেশের কাছে যা তুই। মায়ের কথা মতো আয়ানও এগিয়ে গেল ছাদের দিকে। মোর্শেদা ও লামিয়াকে নিয়ে ফাতেমা বেগম প্রবেশ করলেন আদুরের রুমে। আদুরের পাশে এসে মেঝেতে বসতেই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আদুরে। এই পাগলি মেয়ে, এভাবে কাঁদতে নেই বাচ্চার মতো। ফাতেমা বেগমের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আদুরে বলল, আমার অপরাধ কি বলতে পারেন মা? তোমার কোনো অপরাধ নেই। আবেশের যে অনেক ভয় তোমাকে নিয়ে, কিন্তু আমি নিজেও জানতাম না এতটা ভয় নিজের মাঝে পুষিয়ে রেখেছে সে। এখন ওর কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না ছেলেটা ভয় কাটিয়ে উঠতে পারেনি। অবাক চোখে তাকিয়ে আদুরে প্রশ্ন করল, কিসের ভয়? এই বাড়িতে এসব কথা আর কখনো তুলতে হবে ভাবিনি, কিন্তু আজ তোমাকে আর লামিয়াকে সবটা জানাবো। কথাটি বলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফাতেমা বেগম বললেন, আমি আবেশের জন্মদাত্রী মা নই। ফাতেমা বেগমের এক কথায় আদুরে আর লামিয়া যেন থমকে গেল। তাদের কাছ থেকে কোনো কথার আশা না করে তিনি আবারও বললেন, আমি আবেশের জন্মদাত্রী মা নই। আবেশের মা তাকে জন্ম দিয়েই মারা যান। পরে আবেশের বাবা আমাকে বিয়ে করে আনেন আবেশের দেখাশোনার জন্য। আবেশের বাবা তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তিনি তার ছেলের কাছ থেকে লুকোতে পারেননি তার জন্মদাত্রী মা অন্যজন। কিন্তু সবটা জানার পর আমার প্রতি আবেশের ভালোবাসা যেন আরও বেড়ে যায়। আমি তাকে কখনো বুঝতে দেইনি কি না সে আমার পেটের ছেলে নয়। আবেশ ও আয়ানের বয়সে ফারাক খুব বেশি নয়, কিন্তু দুই ছেলেকেই সমান চোখে আমি দেখেছি। এই দুই ভাইয়ের অনেক শখ ছিল যেন একটা বোন পায় খেলার সাথী হিসাবে। আল্লাহ তাদের সে আশাটাও পূরণ করেছিলেন। আমার একটা মেয়েও হয় যার নাম আবেশ। ভালোবেসে রেখেছিল আয়না। নামটা শুনেই আদুরে পরিচিত মনে হলো। আবেশ কি প্রায় ঘুমের ঘোরে আয়নার নাম ধরে ডাকে? ফাতেমা বেগমের উদ্দেশ্যে লামিয়া বলল, আমাকে আয়ন কখনো বলেনি তার বোন আছে। আছে না ছিল? আবারও যেন ধাক্কা খেল আদুরে ও লামিয়া। চোখ বড় বড় করে লামিয়া প্রশ্ন করল, ছিল মানে?
সে মারা গিয়েছে অনেক আগেই। ও, কিন্তু আয়ন আমাকে এটা না বলার কারণ কি? ভাঙা গলায় আদুরে বলল। আমাকে আবেশ ও আয়নার কথা বলেনি, কিন্তু কেন মা? এর পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, আমার আয়না অল্প বয়সে এক বখাটের প্রেমের ফাঁদে পড়ে তার সাথে কুমিল্লায় পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় তাকে। আমরা অনেক চেষ্টা করেছিলাম নিজেদের কাছে আয়নাকে নিয়ে আসতে, কিন্তু সে আসেনি। ওই বখাটের সাথেই সুখে ছিল, আমাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে। কিন্তু আয়না যখন 8 মাসের গর্ভবতী, ওই বখাটে তাকে ছেড়ে চলে যায়। আয়না এর কিছুদিন পরেই আমাদের কাছে ফিরে আসে। তখন আয়নার কাছে জানতে পারলাম ছেলের আসল বাড়ি কোথায় সে নিজেও জানে না, এবং সেই ছেলে তাকে বিয়েও করেনি। স্তব্ধ হয়ে গেল পুরো ঘর, কিন্তু ফাতেমা বেগমের চোখের পানি ঝরতে লাগলো অঝরে। কাঁদতে কাঁদতেই তিনি বললেন, 8 মাসের গর্ভবতী মেয়ে এসে বলছে তার নাকি বিয়েই হয়নি। এসব সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যান আবেশের বাবা। এত কিছুর পরেও আবেশ তার বোনের গায়ে একটা হাত পর্যন্ত তোলেনি। কেউ বোনকে নিয়ে কিছু বললে তার সাথেই লড়েছে উল্টো। এত ভালোবাসার বোনটাকেই বাঁচাতে পারেনি আবেশ। কান্না জড়িত কণ্ঠে আদুরে জিজ্ঞাসা করল, খারাপ কিছু করেছে নিজের সাথে আয়না? না, ডেলিভারির সময় বাচ্চা সহ ওপারে পাড়ি জমায় সে। আয়নাকে চিনে না আদুরে, চিনে না লামিয়া, তবুও তাদের চোখ বেয়ে পড়ছে তার জন্য অশ্রু। নিজের চোখ জোড়া মুছতে মুছতে ফাতেমা বেগম বললেন, আয়না চলে যাওয়ার পর আবেশ বলেছিল তার ব্যাপারে কেউ যেন কোনো কথা না তুলে। আবেশ চায় না তার বোনকে কেউ খারাপ চোখে দেখুক। ধীরে ধীরে আমরা সবাই স্বাভাবিক হয়ে উঠলেও ঠিক হলেন না আবেশের বাবা। তিনিও পাড়ি জমান না ফেরার দেশে। 2 ছেলের মুখ দেখে দিন কাটিয়ে দিচ্ছিলাম। একদিন নাসরিন বলল তার পরীর পেছনে অনেক ছেলে পড়ে আছে। কথাটা বুকে গিয়ে লেগেছিল আমার আয়নার পেছনে ওসব বখাটে লেগে থাকতো। আমি চাইনি আয়নার মতো পরীর এমন দশা হোক, কেননা পরীর মাঝে আমি আয়নাকে খুঁজে পেতাম। তাই আমি নাসরিনকে পরীর সাথে আবেশের বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আবেশ যে আর কাউকে ভালোবাসতো আমি জানতাম না। জানার পরে প্রথমে নারাজ থাকলেও পরে আবেশের খুশির জন্য সবটা মেনে নিয়েছি। ভেবেছি আমার ছেলেটা সুখী হবে, কিন্তু সে যে ভয়টা কাটিয়ে উঠতে পারেনি আমার জানা ছিল না। এক পর্যায়ে মুখ খুললেন মোর্শেদা। একই রকম কইরা পরে বোনেরে হারাইছে আমার বাবাজিটা। কেমনে বয়রা কাটবে তার? তবে দুঃখের বিষয় হলো আমরা তা বুঝবার পারি নাই। আদুরের হাত ধরে ফাতেমা বেগম বললেন, মারে, ওর কথায় কষ্ট না পেয়ে ওকে বোঝাও, ওকে ভয়টা কাটাতে সাহায্য করো। আবেশের ভয় কাটাতে তোমাকে যে তার বড় প্রয়োজন মা। একই ঘটনার পুনরাবৃত্তি সব সময় হয় না রে মা, এটা আবেশকে বোঝাতে হবে তোমার। আবিশকে নানাভাবে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার পাশে বসে আছে আয়ান। হঠাৎ আদুরের উপস্থিতি টের পেয়ে সে উঠে দাঁড়ালো। আদুরের ইশারায় সে চলে যেতে থাকলো। আবিশের পাশে বসে আদুরে তার হাতটা নিয়ে নিজের পেটের উপরে রেখে বলল, আমার ম্যান্দা মার্কা বাবা হতে চলেছে, এর চেয়ে বেশি খুশি আমার কাছে আর কিছুই হতে পারে না। তুমি আমার উপর যতই রাগ করো না কেন, আমি তোমার সাথে অভিমানও করতে পারবো না। আদুরের কথা শুনে শান্ত গলায় আবিশ বলল, আমার এতদিনের কার্যকলাপ দেখে অন্য কেউ হলে হয়তো আমার উপর আঙুল তুলতো সন্দেহ নিয়ে, কিন্তু তুমি। এসব বাদ দাও, রুমে চলো। মা তোমাকে সবটা জানিয়ে দিয়েছে তাই না? আমি তোমাকে হারাতে চাই না আদু। বাচ্চা হতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় আমি আর সহ্য করতে পারবো না। এত আঘাত আমি সহ্য করতে পারবো না। আবিশের অশ্রুসিক্ত চোখজোড়া নিজের হাত দিয়ে মুছে দিয়ে আদুরে বলল, আমার কিছু হবে না, একই ঘটনার পুনরাবৃত্তি হবে না। যে আসতে চলেছে তাকে আসতে দাও বেশ। কিন্তু তুমি কি চাইছো, আমাদের অংশকে শেষ করে দিব? না, আমি রাগের মাথায় বলেছি অমন কথা। তাহলে আমি তোমাকে হারাতে চাই না। তোমার কাউকেই হারাতে হবে না, না আমাকে না আমাদের বেবিকে। কথা দিচ্ছ? দিলাম কথা। এটা বলো যে তোমার ছেলে লাগবে নাকি মেয়ে? দুইটাই একসাথে।
যাতে তোমাকে আর প্রেগনেন্ট হতে না হয়, আর একবারই আমি ছেলে মেয়ে দুজনকে যেন পাই। আবেশের কথা শুনে হাসতে হাসতে তার বুকে লুটিয়ে পড়লো আদুরে। আবেশ তাকে জড়িয়ে ধরে বলল, আমার আদু আমার কাছেই থাকবে তো? তুমি একদম ভয় পেও না, তুমিই তো আমার শক্তি। হুম। মুখে বললেও আবেশের মন থেকে ভয় কাটেনি। আদুরের কোনো ক্ষতি ছাড়াই সন্তান জন্মদানে সক্ষম হতে পারবে কি সে? নাকি তার মা ও বোনের সাথে যা হয়েছিল আদুরের সাথেও তা হবে? বড় অভাগাজি সে, সুখ যেন ধরা দিতেই চায় না তাকে। ফাতেমা বেগমের ঘরবর্তী মেহমান। কাল সকল ঝামেলার অবসান হয়েছে, তার বংশধর আসতে চলেছে ঘরে। সব মিলিয়ে ভীষণ খুশি তিনি। তাই আজ ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। খুব বেশি কাউকে না বললেও আদুরের পরিবার, লামিয়ার পরিবার, পরীর পরিবার সহ ঘনিষ্ঠ আত্মীয়দের তিনি দাওয়াত করেছেন। দুপুরের খাবার শেষে আবেশ, আদুরে, আয়ান, লামিয়া, পরী, আদুরের ভাই সহ কয়েকজন কাজিন একসাথে বসেছে গল্প করার জন্য। কথায় কথায় পরীর দিকে তাকিয়ে আয়ান বলে উঠল, আজ পরীক্ষা নেই, ছুটি নাকি? হুম, ছুটি তো। আমি হলে অন্য রুমে পড়তে বসিয়ে দিতাম তোকে। ভাবির জন্য পার পেয়ে গেলি, সামনে কিন্তু তোর এসএসসি পরীক্ষা। মুখটা বাঁকিয়ে পরী বলল, নিজে এখানে বসে মজা করতে আর আমাকে অন্য রুমে। পরীর কথা শুনে সকলে হেসে উঠলেও লামিয়া জিজ্ঞাসা করলো, এসএসসি পরীক্ষার্থীদের এসব লিখতে দাও কেন তুমি? পড়াতে ইচ্ছে করে না বলে? আরে জেনারেল নলেজ আছে কিনা দেখছিলাম। আমি কি ওকে সবসময় এসব পড়িয়েছি নাকি? এসব কে না পারে, নার্সারির একটা বাচ্চাও পারবে। তাই নাকি? দেখি বলতো ব্যঞ্জন বর্ণ কয়টি? সবটা বলতে জানবে? তার ছেলের হাসি দিয়ে লামিয়া বলল, কেন নয়? দেখি বলো তো। তোমার শান্তির জন্য না হয় বললাম। বলো। ক, খ, গ, ঘ, ম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ। লামিয়ার অবস্থা দেখে হেসে দিল সকলে। লামিয়া গম্ভীর মুখে বলল, মনে করছি তো। তারপর হচ্ছে ট, ঠ। আয়ান বিছানার ওপর গড়াগড়ি খেয়ে বলল, একবার বলেছো তো। সকলকে এভাবে হাসতে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল লামিয়ার। তা বুঝতে পেরে আদুরে বলল, হয়েছে হয়েছে। আয়ান হাসতে হাসতেই বলল, হয়নি ভাবি, আমার উপরে তো বড়ই হেসেছিল সে। এখন দেখো নিজে আটকে গেল। মুখটা ফুলিয়ে আয়ানের উদ্দেশ্যে লামিয়া বলল, সরি, এখন বুঝলাম কেন তুমি এসব লিখতে দিয়েছো। রাত 11টা। বিছানার উপরে চুপচাপ শুয়ে আছে আবেশ। আদুরে তার বুকে মাথা রেখে বলল, কি হয়েছে? কই না তো, কিছু না। তুমি আমাকে বিশ্বাস করো না? নিজের চেয়ে বেশি, কিন্তু এই কথা কেন বলছো? আমার কিছু হবে না, এটা মানতে কেন পারছো না তুমি? ভয়টা কাটছে না যে? প্রচুর ভয়। ভালোভাবে খেয়াল রাখবে আমার, তাহলেই হবে। কাল থেকে কোনো কাজ তুমি করবে না বাড়ির। নিজের কাজ তো আছে। তোমার আমার কাপড় ধোয়া, আমাদের রুম গোছানো, এসব আমি করে দিব। বাড়ির কাজের জন্য মা, খালা, লামিয়া তো আছেই। সম্পূর্ণ আরামে থাকবে তুমি। এত ভাবছো কেন বলো তো তুমি? এত এত বাচ্চা কি আর হয় না মানুষের? সবার কপাল আমার মতো খারাপ না আদু। আচ্ছা আবেশ, তোমাকে তোমার মা আর বোন তো কথা দেয়নি যে তারা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তাই না? মায়ের দেখা তো পেলামই না। আর বোন, সে তো আগেই অন্য একটা ছেলের সাথে পালিয়েছিল। আর পরে থেমে গেল আবেশ। আদুরে তার বুকের উপর আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ আমি এবং আমাদের বেবির কিচ্ছু হবে না, সুস্থ থাকবো আমরা। আদুরেকে শক্ত করে জড়িয়ে ধরে আবেশ বলল, বিশ্বাস আছে আমার তোমার উপর? এখন বলো তো, ছেলে হলে বাবুর নাম কি রাখবে? আমার ছেলে মেয়ে দুটোই চাই। আমার পেটকে ড্রাম বানানোর শখ হয়েছে তোমার? তাই হয়েছে। তুমি বলো এখন, বাবুর নাম রাখার দায়িত্ব আমার। তাহলে ছেলের নাম আদর আর মেয়ের নাম আদরিনী। ছেলে হলে আদর, মেয়ে হলে আদরিনী। বাহ, অনেক সুন্দর নামগুলি। হলে না দেখবে এমনই হবে। মৃদু হেসে আদুরে বলল, দেখাই যাক। সরি, আমরা মা শিশু কাউকে বাঁচাতে পারলাম না। ডাক্তারের কথা শুনে যেন আবেশের শরীরটা মাটির সাথে মিশে যেতে চাইল। যে ভয়টা সে পাচ্ছিল সেটাই সত্যি হয়ে গেল। মেঝেতে বসে পড়ল আবেশ। চিৎকার করে কেঁদে সে বলে উঠল, আদু। ঘুমটা ভেঙে গেল আদুরে। ছোঁয়া থেকে বসে পাশে তাকিয়ে দেখলো আবেশ ঘুমের মাঝেই
হাউমাউ করে কাঁদছে। আদুরে তাকে ডেকে বলল। আবেশ, কি হলো তোমার? আদুরের ডাকে চোখ জোড়া খুলে তাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেল আবেশ। তার মানে সে স্বপ্ন, মানে বাজে স্বপ্ন দেখেছিল। এই আবেশ। আদুরে অনেকটা ঘাবড়ে গিয়েছে বুঝতে পারলো আবেশ। তাই সে উঠে বসে নিজের বুকে টেনে নিল আদুরেকে। কান্না জড়িত কণ্ঠে আদুরে বলল। কি হয়েছে তোমার, বলো না প্লিজ। কিছু না। স্বপ্ন দেখেছো তাই না? আমি মরে গিয়েছি। আদুরেকে নিজের মুখ থেকে সরিয়ে তার চোখে চোখ রেখে আবেশ বলল। এসব বাজে স্বপ্ন। আজ 5 মাস হচ্ছে গর্ভে আমাদের সন্তান এসেছে। দিন যত এগিয়ে আসছে আমারও ভয় কাজ করছে আবেশ। আবেশ বুঝতে পারলো আদুরের দুর্বলতা সে যদি দুর্বল থাকে তাহলে আদুরেও দুর্বল হয়ে পড়বে। তাই সে মুহূর্তেই সিদ্ধান্ত নিল যত ভয়ই মনে কাজ করুক না কেন আদুরের সামনে তার প্রকাশ করবে না। আদুরের চোখ জোড়া মুছে দিয়ে আবেশ বলল। কিসের ভয় পাগলি? আমি যেখানে ভয় করছি না তুমি কেন করবে? আমি না তোমার শক্তি? তাহলে কোনো ভয় নেই। সত্যি তুমি ঠিক আছো? একদম। তাহলে তুমি বসে থাকো, তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো আমরা? তোমার বেবিরা সহ। আদুরের কথা শুনে মৃদু হেসে আবেশ বলল। এসো। আবেশের কোলে মাথা রেখে শুয়ে পড়ল আদুরে। আজ 5 মাস হতে চলল সে গর্ভবতী। এতদিনেও আবেশের ভয়টা কাটেনি, উল্টো বেড়ে চলেছে। আবেশকে এভাবে দেখলে তার নিজেরও যে কষ্ট হয়। আরো প্রায় 5 মাস পর ফাতিমা বেগমের বাড়িতে যেন খুশির সীমা নিয়ে আজ তার ঘর আলো করে এসেছে তার নতুন অতিথি। তবে একজন নয়, 2জন। আদুরে যমজ বাচ্চার জন্ম দিয়েছে, একজন ছেলে অপরজন মেয়ে। আদুরেও সুস্থ আছে, এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে। আর আবেশ সেই হাসপাতাল থেকে বাড়িতে আসার পর একটিবারের জন্য তাদের পাশ থেকে সরেনি। 2 বাচ্চাকে দোলনার উপর রেখে বিছানার পাশে বসে আছে সে। তার ঠিক পাশেই শুয়ে আছে আদুরে। ভাগ্য করে এই মানুষটাকে নিজের জীবনে পেয়েছে সে। এত ভালোবাসা এই মানুষটার কাছ থেকে কখনো সে আশাও করেনি, কারণ তাকে তো সে সর্বদা ম্যান্দা মার্কাই ভাবতো। ভাবতেই নিজের মনে হেসে উঠল আদুরে। সারা বাড়ির মেহমানদের দেখভাল করতে ব্যস্ত লামিয়া। হঠাৎ তার হাত ধরে আয়ান তাকে নিজের রুমে এনে জড়িয়ে ধরল। লামিয়া নিজেকে আয়ানের কাছ থেকে সরিয়ে বলল। হঠাৎ প্রেম উতলে পড়ছে কেন? ভাইয়ার টুইন বেবি দেখো কি কিউট না? অনেক। ভাইয়া বিলম্বিত বাসর করেও 2 বাচ্চার বাপ হয়ে গেল। আর আমি আগ হওয়ার পরেই বাসর করে এখনো বাচ্চার বাপ হতে পারলাম না। সব তোমার জন্য। এখন না শোনা, আরো পরে। এসব কথা শুনতে শুনতে শেষ। আয়ানের কথা শুনে মুখ টিপে হেসে চলেছে লামিয়া। লামিয়াকে আরো কাছে টেনে তার কোমর চেপে আয়ান বলল। এবার আমরাও ফ্যামিলি প্ল্যানিং করি, চলো। মন্দ বলনি, তবে ভাইয়ার মতো খেয়াল রাখতে পারবে তো? কেমন খেয়াল? ভাইয়া দেখনি কত যত্ন করছে ভাবিকে। ভাবির কাপড় ধোয়া থেকে শুরু করে তাকে খাইয়ে পর্যন্ত দিয়েছেন এতদিন। আরে এসব আবেশ ভাইয়া কার ভাই? আমারই তো, তাই এতটুকু ভরসা রাখতে পারো। আমিও তোমার যত্ন করব এমন। তাহলে বেবির প্ল্যানিং করাই যায়। তাহলে চলো। কোথায়? কেন, বিছানায়? চোখ জোড়া কপালে তুলে লামিয়া বলল। এখন? কেন? বাড়ি ভর্তি মানুষ, বাসায় দিনের বেলায় সব করতাম। আমার বাড়ি, আমার বিছানা, আমার বউ, সমস্যা কি? হাসতে হাসতেই লামিয়া বলল। এখন নয়, ধীরে সুস্থে রাতে। মা এখন কাজের জন্য ডাক দিতে পারেন। ঠিক বলেছ। তাহলে এখন ছোটখাটো কিছু দিয়ে দাও। চোখ বন্ধ করো। আয়ান চোখ জোড়া বন্ধ করতেই লামিয়া তার ঠোঁটের উপরে আলতো করে কামড় বসিয়ে দিয়ে নিজেকে তার কাছ থেকে সরিয়ে দ্রুত যেতে থাকলো দরজার দিকে। নিজের ঠোঁটে হাত দিয়ে আয়ান বলে উঠল। লাম্মু, তুই আমাকে ধোকা দিলি কিন্তু। দরজার পাশে এসে থেমে গেল লামিয়া। পিছনে ফিরে চোখ টিপ দিয়ে বলল। রাতে পুষিয়ে দেব আয়নু। কথাটি বলেই মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান নিল লামিয়া। আর আয়ান বিড়বিড় করে বলল। তোর এই মিষ্টি হাসির প্রেমে আমি বারবারই পড়ি রে লাম্মু। আবেশ দোলনায় থাকা বাচ্চাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর তার দিকে তাকিয়ে আছে আদুরে। তার চোখের কোনা পানিতে জমে আছে। এটা যে সুখের অশ্রু কণা। আসবো রে।
ফাতেমা বেগমের কথায় আবেশ পড়ল। আসো মা। আদুরে উঠে বসতে চাইলে ফাতেমা বেগম বলে উঠলেন, এই রে, কি করছো? উঠো না, তুমি শুয়ে থাকো। আমি তোমাকে দেখতে এসেছি। ঠিক আছো তুমি? জি আছি আপনাদের দোয়াতে। আমার আবেশ কেমন ভাগ্যবান দেখেছো? তার আশা পূরণ করেছে আল্লাহ। আমি আরো ভাগ্যবতী মা আপনার আবেশকে পেয়ে। আদুরের এই কথাটি শুনে যেন মন প্রাণ সবটা ভরে গেল ফাতেমা বেগমের। মুখে হাসি রেখা ফুটিয়ে তিনি বললেন, কদিন পরেই হুজুর এনে বাচ্চাদের নাম রাখবো। তোমরা কি কোনো নাম ঠিক করেছো? আবেশে কবেই ঠিক করে রেখেছে আদর আর আদুরিনী। মাশাআল্লাহ, অনেক সুন্দর নামগুলো। তোমার পছন্দ হয়েছে তো? অবশ্যই। তাহলে তো হলোই। আমি তবে যাই এখন। কোনো কিছুর প্রয়োজন হলে বলো আমাকে। জি মা। ফাতেমা বেগম রুম থেকে বেরোতেই উঠে বসলো আদুরে। তার পাশে এসে বসতে বসতে আবেশ বলল, মা না তোমায় উঠতে বারণ করলো? একটু বসি না। তোমার ইচ্ছে। এই আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? কি হয়েছে? এখন তো সব ঠিকঠাকই আছে। আমি আদুরেকে আর কিছু বলতে না দিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে আবেশ বলল, ডাক্তার যখন বললেন সিজার করতে হবে অপারেশন থিয়েটারে, যখন তুমি ছিলে, বিশ্বাস করবে না আদু, আমি কতটা ভয় ছিলাম। আমি আর আমার মধ্যে ছিলাম না, তবুও মনে সাহস রেখেছি একটা কথা মনে করে। তুমি আমাকে কথা দিয়েছো তোমাদের কিছু হবে না, আর এই বিশ্বাসেই নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। আবেশের মুখ থেকে মাথা তুলে তার কপালে চুমো এঁকে আদুরে বলল, অনেক ভালোবাসি তোমাকে। আমিও। চলো বাবুদের কাছে যাই। আমি তো এখনো তাদের ভালোভাবে দেখতেই পেলাম না। দোলনার পাশে দাঁড়িয়ে মন ভরে বাচ্চাদের দেখে চলেছে একই সাথে আবেশ ও আদুরে। দুষ্ট একটা হাসি দিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে আদুরে বলল, আমি তোমাদের আম্মু, আর আমার পাশে যে ম্যান্দা মার্কাকে দেখছো সে হলো তোমাদের আব্বু। কথাটি বলেই আদুরে হেসে চলেছে এক নাগারে। আবেশ তার এক হাত টেনে নিজের খুব কাছে এনে বলল, আদু, তোমার আবেশ ম্যান্দামার্কা নয়, পুরাই জেন্টলম্যান। আমি জানি, তবুও তোমাকে ম্যান্দা মার্কাই ডাকবো। কোনো সমস্যা? মৃদু হেসে আবেশ বলল। না। আবেশ নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে নিল নিজের বুকে আদুরেকে। আদুরেও তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আজীবন আমার ম্যান্দা মার্কাই থেকো।